সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায়। চলো বৃত্ত চিনি এই অধ্যায়ের অঙ্ক। এটা হচ্ছে 100 পেজে। দেখ এখানে আমার প্রথমে 100 পেজে একটা দলগত কাজ দেওয়া আছে। বলা হয়েছে আমার বৃত্তাকৃত বস্তুর নাম লেখার প্রতিযোগিতা, সময় 5 মিনিট। দলে প্রত্যেকে নিজ নিজ খাতায় বৃত্তাকৃতি বস্তুর নাম লিখবে। যে সবচেয়ে বেশি নাম লিখতে পারবে সে জয়লাভ করবে। এখানে আমাকে বলা হয়েছে বৃত্তাকৃত বস্তু হচ্ছে যে বৃত্তর মতো দেখতে যে বস্তুগুলো হচ্ছে ওগুলো হচ্ছে কি আমার বৃত্তাকৃত বস্তু। তাহলে আমরা 5টা বস্তুর নাম লিখতে পারি। এখানে বলা হয়েছে দেখো যে বেশি নাম লিখতে পারবে সে জয়লাভ। তোমার যত ইচ্ছা তুমি বৃত্তাকৃত বস্তুর নাম লিখতে পারো। তাহলে আমি এখন এখানে লিখব যে বৃত্তাকৃত বস্তু। আমি লিখতে পারি যে নিম্নে কৃত বস্তুর নাম দেওয়া হলো। ঠিক আছে, আমি এটা লিখতে পারি যে বস্তুর নাম দেওয়া হলো। আমার লেখা শেষ। এখন আমি বৃত্তাকৃত বস্তুর নাম লিখব। আমি 1 নাম্বার দিয়ে লিখতে পারি চাকা। যেমন দেখো আমার কিন্তু এই যে দেখো এখানে আমার একটা চাকা দেওয়া আছে। এটা গাড়ির চাকা হতে পারে বা যে কোনো চাকা কিন্তু আমার দেখতে বৃত্তাকৃত হয়। তাহলে আমি চাকা লিখতে পারি। আমি 2 চুড়ি লিখতে পারি। চুড়িও কিন্তু আমরা যে হাতে চুড়ি দিই, চুড়িতে হচ্ছে কি বৃত্তাকৃত। তারপর আমি গড়ি দিতে পারি। দেখবা মাঝে মধ্যে দেখবা যে বৃত্তাকৃত গড়ি পাওয়া যায়। তাহলে গড়ি হচ্ছে কি আমার বৃত্তাকৃত, মানে হচ্ছে গোল বৃত্তের মতো। 4 আমি বোতাম লিখতে পারি। আমাদের জামা কাপড়ে দেখবা বিভিন্ন রকম বোতাম আছে। বোতামগুলো কিন্তু বেশিরভাগ বৃত্তাকৃত হয়, সেজন্য আমি বৃত্তাকৃত বোতাম লিখতে পারি। 5 আমি লিখতে পারি চাকতি হচ্ছে কি যেমন আমরা যে দেখো এই যে এক ধরনের, এটা হচ্ছে এক ধরনের চাকতির মতো। তাহলে এটাও কি আমাদের বৃত্তাকৃত চাকতি। তারপর আমি 6 লিখতে পারি কয়েন। আমাদের এই যে কয়েনগুলো আছে, টাকার কয়েনগুলো, পয়সাগুলো, এগুলো কিন্তু বৃত্তাকৃত হয়ে থাকে। আমি 7 লিখতে পারি ছিপি। দেখো কোনো বোতলের ছিপি কিন্তু বৃত্তাকৃত হয়ে থাকে, তাহলে আমরা বৃত্তাকৃত লিখতে পারি। আমরা 8 নাম্বারে লিখতে পারি বৃত্তাকৃত থালাও কিন্তু বৃত্তাকৃত হয়ে থাকে। তাহলে আমাদের বৃত্তাকৃত কিছু বস্তুর নাম লেখা হয়ে গেল। তারপরে দেখো 163 পেজে আমার একটা দলগত কাজ দেওয়া আছে। বলা হয়েছে যে কতগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের দড়ি ব্যবহার করে মাটিতে দিশার মতো বৃত্ত তৈরি করো। দলগুলোর নাম দাও। প্রত্যেক দলে তৈরি করা বৃত্তগুলো পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো। বলা হয়েছে কোন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত মিটার। তারপর বলেছে কোন দল সবথেকে বড় বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত মিটার। 3 নম্বরে বলা হয়েছে দড়ির দৈর্ঘ্য বেশি হলে বৃত্তটির আকার কিরূপ হবে, যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে এখানে আমাদের কি 2টা দল নেওয়া হয়েছে। এই যে কোন দল, এখানে 3টা দল আমরা নিব। 3টা দলের মধ্যে আমাদের যে দলগুলো হবে ওই দলের মধ্যে আমি সব থেকে ছোট, সব থেকে বড় এবং কোন দল বড় হয়েছে এবং কী জন্য হয়েছে যুক্তিসহ ব্যাখ্যা করব। তাহলে আমরা চলো করে ফেলি। তাহলে দেখো এখানে আমি আগে কিছু বৃত্ত এঁকে রেখেছিলাম। এখন আমি এখানে দলের নাম নিতে পারি। আমি এই দলকে যদি ক দল ধরি, ঠিক আছে, এই দলের দড়ির দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, আমার 2 মিটার। এই দলকে আমি খ যদি দল ধরি, এটাকে আমি খ ধরলাম, আর এটার দৈর্ঘ্য হচ্ছে কত আমার 3 মিটার। তাহলে তারপরে দেখো এটা হচ্ছে আমার গ, এটার দৈর্ঘ্য আমি কত মিটার নিয়েছি, 4 মিটার। তাহলে আমার কি 3টা মিটার। আমি 3টা দড়ি নিয়ে নিয়েছি, যে 3 দড়ির পরিমাণ মতো আমি বৃত্ত এঁকে ফেলেছি। তারপরে আমি এখন অঙ্ক দেখি। একে বলা হয়েছে কোন দল সব থেকে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত মিটার লেখার জন্য। তাহলে দেখো যেখানে দেখো বলা হয়েছে যে ক দলটি সব থেকে ছোট বৃত্ত তৈরি করেছে, তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য হচ্ছে কত আমার 2 মিটারের। তারপর দেখো বলা হয়েছে গ দলটি সব থেকে বড় বৃত্ত তৈরি করেছে, তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য হচ্ছে আমার 4 মিটার। তাহলে 3 নম্বরে বলা হয়েছিল যে আমাকে বলার জন্য যে কোনটা বৃত্ত সব থেকে বেশি বড়, যুক্তিসহ ব্যাখ্যা করার জন্য। তাহলে দেখো এখানে আমি উপরিউক্ত চক থেকে দেখা যাচ্ছে যে দড়ির দৈর্ঘ্য যত বেশি হবে বৃত্তটির আকার তত বেশি হবে। তাহলে এখানে বৃহত্তম দড়িটির এই বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ যত বেশি হবে বৃত্তটি তত বড় হবে। আমি কারণ উল্লেখ করে দিয়েছি।
তারপরে 167 পেজে একটা দলগত কাজ দেওয়া আছে। বলা হয়েছে রফিক স্যারের নির্দেশনায় শ্রেণীতে 4 সদস্য বিশিষ্ট কয়েকটি দল গঠন করা হলো। সামির, মীরা, আকাশ ও প্রিয়াঙ্কা শাপলা দলের সদস্য। স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্য বললেন, প্রথমে একটি কার্ডবোর্ড বা অন্য কোনো শক্ত কাগজ নাও। কাগজে একটি বৃত্ত আঁকো। এবার বৃত্তক্ষেত্রকে কাঁচি দিয়ে কেটে নাও। দেখো এখানে সবাই কাঁচি দিয়ে কেটে নিয়েছে। তারপর বলা হয়েছে যে তোমার বৃত্ত আকৃতির কাগজের উপর একটি ছিদ্র করে তার মধ্য দিয়ে একটি দিয়ার সালাইয়ের কাঠি ঢুকাও। ব্যাস, তৈরি হয়ে গেল তোমাদের প্রত্যেকে লাতিম। সামির, মীরা, আকাশ ও প্রিয়াঙ্কা প্রত্যেকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ 4 রকম লাতিম তৈরি করে লাতিমগুলো ছবি নিম্নরূপ। যেমন দেখো এখানে লাতিম তৈরি করা হয়েছে, নিচে ছবিতে দেওয়া আছে। ছবি দেখে তোমরা কি বলতে পারবে কার লাতিম বেশিক্ষণ ঘুরবে? নিজের এরকম বিভিন্ন লাতিম তৈরি করে ঘুরিয়ে দেখো। দিয়াশলাইয়ের কাঠিটি বৃত্ত আকৃতির লাতিমের কোথায় থাকলে লাতিম সবচেয়ে বেশি সময় ঘুরবে, কেন ঘুরবে, দলে আলোচনা করো। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে সামির, মীরা, আকাশ ও প্রিয়াঙ্কা কিন্তু সবাই একই সাথে তোমার যদি লাথিম ঘুটায় তাহলে একই সাথে ঘুরবে। কারণ সামির, মীরা, আকাশ ও প্রিয়াঙ্কার লাথিমের মাঝামাঝি বরাবর আমাদের একটা ছিদ্র করা হয়েছে, আর ছিদ্রতে সবগুলা দিয়াশলায় দেওয়া হয়েছে। তাহলে দিয়াশলাইগুলো আমার মাঝামাঝিতে আছে, তাহলে কি দিয়াশলাইগুলো সবগুলো আমার একই সাথে ঘুরবে। এখানে দেখো দলগত কাজটা করে দেওয়া আছে, তাই আর আমি এখন করব না, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপর দেখো 168 পেজে আমাদের একটা দলগত কাজ দেওয়া আছে। বলা হয়েছে চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আঁকো। তারপর বৃত্তের উপর কতগুলো পিন বসিয়ে নাও। লক্ষ্য রাখবে ব্যাসের দুই প্রান্ত বৃত্তের উপর যেন দুটি পিন থাকে। রাবার দিয়ে চিত্রের মতো ব্যাস ও জার তৈরি করো। প্রয়োজনে পিনগুলোর গোড়ার বিন্দু দিয়ে চিহ্নিত করো। তারপর বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, যা, উপচাপ, অধিচাপ, অর্ধবৃত্ত সহ সকল অঙ্গ নিয়ে সকলে আলোচনা করো। স্কেল সুতা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, যা, বৃত্তচাপ মেপে খাতায় লেখো। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। তাহলে দেখো আমার 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী। তাহলে দেখো আমার বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধ হচ্ছে আমার ব্যাসের থেকে কম। যেমন দেখো এখানে আমাকে একটা বৃত্ত দেওয়া আছে, এ বিকে আমরা ব্যাসার্ধ ধরতে পারি, এ বির মান আমরা 5 ধরতে পারি। আর দেখো এখানে ও আর বি আছে, ও বির মান আমরা 10 সেন্টিমিটার ধরতে পারি। তাহলে এ বি হচ্ছে কি আমার ব্যাস 5 সেন্টিমিটার, আর ও বি হচ্ছে কি আমার এ বি হচ্ছে আমার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আর ও বি হচ্ছে আমার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। তাহলে দেখো আমার বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এটা লিখতে পারো যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। আমি লিখে দিই এখানে যে হচ্ছে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তারপর 2 বলা হয়েছে বৃত্তের কোন জাতি সব থেকে বড়। আমার এখানে দেখো বৃত্তের সব থেকে বৃহত্তম যা কোনটা, কেন্দ্রগামী যা। দেখো এই যে বৃত্তের সব থেকে বৃহত্তম যা হচ্ছে কোনটা, যেটা আমার বৃত্তের মধ্যে দিয়ে গিয়েছে, কেন্দ্রগামী। তাহলে এতে হচ্ছে কি আমার সব থেকে বড় যা। তাহলে আমি লিখতে পারি যে বৃত্তের কেন্দ্রগামী যা অর্থাৎ বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম যা, যেটা আমার সব থেকে বড় যে ব্যাসার্ধই আমার ব্যাসই হচ্ছে কি সব থেকে বড়, সেটাই হচ্ছে আমার বৃত্তের কেন্দ্রগামী। এখানে যে দেখো আমার এখানে ও থেকে এখান থেকে কিন্তু আমার বৃত্তের ব্যাসে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমার ব্যাস, তাহলে এটা হচ্ছে কি আমার সব থেকে বড়। দেখো এগুলো যদি আমি নিই বাকিগুলো কিন্তু আমার ছোট হয়, এখানে নিলে আমার মান ছোট হবে। তাহলে এখান থেকে হচ্ছে কি আমার এটাই হচ্ছে সব থেকে বড়। তাহলে আমি লিখবো বৃত্তের কেন্দ্রগামী যা অর্থাৎ বৃত্তের ব্যাসে হলো বৃহত্তম যা। তারপর 3 দেখো আমার সব থেকে বড় যা দিকে আমরা কি বলে থাকি। সব থেকে বড় যা দিকে আমরা ওই বৃত্তের ব্যাস বলে থাকি। আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে জন্য প্রশ্নগুলোর উত্তর লিখে দিচ্ছি। দেখো তোমাদের সুবিধার্থে এখানে আমি
নিয়ে নিলাম। স্কেল বা সুতা ব্যবহার করে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ ব্যাস যা বৃত্তচাপ মেপে যে তথ্যগুলো পাওয়া যায় তা নিচে দেওয়া হলো। এখানে আমরা যে চিত্রটা পেয়েছি ওই চিত্র থেকে মানগুলো নিয়েছি। তারপর বলা হয়েছে প্রাপ্ত তথ্য থেকে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো। দেখো এখানে বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তারপর 2 হচ্ছে আমার বৃত্তের কেন্দ্রগামী যা অর্থাৎ বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম যা। 3 আমাকে প্রশ্ন করা হয়েছিল সবথেকে বড় জাতিকে আমরা কি বলি, তাহলে সবথেকে বড় জাতিকে আমরা বৃত্তের ব্যাস বলে থাকি। 4 প্রশ্ন করা হয়েছিল আমার বৃত্তের ব্যাস বৃত্তকে 2 ভাগে ভাগ করেছে, তাদের পরিধি দৈর্ঘ্য কীরূপ, তাদের পরিধি দৈর্ঘ্য কী হবে, আমার সমান হবে। তারপরে 5 প্রশ্ন করা হয়েছে আমার বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটি প্রত্যেকটিকে কি বলা হয়, প্রত্যেকটিকে আমার অর্ধবৃত্ত বলা হয়। তাহলে এখানে আমার 5টা প্রশ্নের উত্তর শেষ। তারপরে দেখো নিচে আমার একটা একক কাজ দেওয়া আছে, বলা হয়েছে কাগজ কেটে নিচে চিত্রের মতো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ এবং যা পরিধি তৈরি করো। 2 বলা হয়েছে পেন্সিল কম্পাসের সাহায্যে খাতায় বিভিন্ন মাপের কয়েকটি বৃত্ত আঁকো। বৃত্তগুলো কেন্দ্র চিহ্নিত করো। বৃত্তগুলোর উপরে বিভিন্ন জায়গায় কয়েকটি বিন্দু নিয়ে কেন্দ্র থেকে বিন্দুগুলো পর্যন্ত রেখাগুলো আঁকো। প্রতিটি বৃত্তের কেন্দ্রগামী যা বা ব্যাস আঁকো। এবার খাতায় নিচের চক বা সারণী তৈরি করো। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রগামী যা বা ব্যাসের দৈর্ঘ্য পরিমাপ করে সারণীটি পূরণ করো এবং সহপাঠীদের সাথে ফলাফল নিয়ে আলোচনা করো। একে বলা হয়েছে আমার এই চিত্রগুলো আঁকার জন্য, তাহলে তোমরা এই চিত্রের মতো দেখে দেখেই আঁকতে পারো। তাহলে আমি এখন 2 নাম্বার করব। 2 দেখো আমাকে বৃত্ত দেওয়া আছে 4টা। কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য বা ব্যাসার্ধর পরিমাণ নিতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে কেন্দ্রগামী যায়ের দৈর্ঘ্য বা ব্যাস নেওয়ার জন্য। তারপরে বলা হয়েছে ফলাফল পর্যবেক্ষণ করে বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রগামী যা বা ব্যাসের মধ্যকার সম্পর্ক বর্ণনা করো। এখন আমরা এই অঙ্কগুলো করব। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। চলো তাহলে আমরা করে ফেলি। তাহলে দেখো এখানে আমি 1 2 3 4 দিয়ে নিব। 1 2 3 4। তোমরা করলে গরম মতো বক্স করে করতে পারো, আমি আর বক্স করে করব না, আমি জাস্ট তোমাদের কীভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ নেওয়ার জন্য আমরা যদি একটা বৃত্ত আঁকি, যেমন মনে করো আমি যেখানে একটা জাস্ট কলমে একটা বৃত্ত এঁকে দেখাচ্ছি, এখানে যে আমার কেন্দ্র হবে এই কেন্দ্র থেকে যে পরিমাণটা হবে এই পরিমাণটা আমাকে বলা হয়েছে মাপার জন্য। এই পরিমাণটা মাপার জন্য তারপরে বলা হয়েছে কি আমার কেন্দ্র জায়ের দৈর্ঘ্য, তাহলে আমি জায়ের দৈর্ঘ্যটা মেপে নিব এইভাবে। তাহলে দেখো আমি যদি এখানে কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ নিয়ে থাকি, আমি তোমাদের সুবিধার্থে বৃত্ত এঁকে দেখাচ্ছি। দেখো এখানে আমি 1 নম্বর বৃত্তটা এঁকেছি এখানে। তারপর দেখো এখানে আমি 1 নম্বর বৃত্তের যা হচ্ছে কি যা দৈর্ঘ্য বা ব্যাস, এই পুরোটা হচ্ছে আমার ব্যাস 2 সেন্টিমিটার আর আমার ব্যাসার্ধ হচ্ছে কত 1 সেন্টিমিটার, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। দেখো এখানে আমি ব্যাস নিয়েছি কত 2 সেন্টিমিটার আর ব্যাসের অর্ধেক হচ্ছে কি আমার ব্যাসার্ধ। এখানে আমি ব্যাস নিয়েছি 3 সেন্টিমিটার, তাহলে এটার অর্ধেক হচ্ছে কি আমার ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার। তারপর দেখো এখানে আমি 4 নিয়েছি 4। তাহলে দেখো এখানে আমি 3-এর অর্ধেক কত 1.5 হয়, 4-এর অর্ধেক হয় 2 সেন্টিমিটার, 5-এর অর্ধেক হয় আমার 3.5 আমি নিয়েছি। তাহলে দেখো ফলাফল পর্যবেক্ষণ করে বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রগামী যা বা ব্যাসের মধ্যকার সম্পর্ক বর্ণনা করো। প্রত্যেক বৃত্তের ব্যাসার্ধ এর কেন্দ্রগামী যা বা ব্যাসে হচ্ছে কি ব্যাসের যা হচ্ছে ব্যাসের অর্ধেক। দেখো এই যে আমার ব্যাস, এই ব্যাসের অর্ধেক হচ্ছে কি আমার ব্যাসার্ধ, এটাই বোঝানো হয়েছে। তারপর দেখো আমার 3-এ বলা হয়েছে কাগজ কেটে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 5টি বৃত্ত তৈরি করো। বৃত্তগুলোকে নিচের চিত্রের মতো সাজিয়ে কেন্দ্রগুলো যোগ করে ইংরেজি বর্ণ ডাব্লিউ আকৃতি বানাও। এবার এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করো। সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির চারপাশে এভাবে সর্বোচ্চ কয়টি বৃত্ত সাজানো যাবে। আমার কাছে ডাব্লিউর মতো দেখো আমি এখানে উত্তর লিখেছি। এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে কি এ বিন্দুর ব্যাস এই বৃত্তের ব্যাসার্ধ প্লাস সি বৃত্তের ব্যাসার্ধ প্লাস হচ্ছে বি বৃত্তের ব্যাসার্ধ। এই যে দৈর্ঘ্যগুলো হচ্ছে এগুলোর আমি মান লিখেছি। তাহলে দেখো এগুলো আমি 3 সেন্টিমিটার করে নিয়েছি, 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এভাবে আমি যোগ করে দিয়েছি, কত হয়েছে আমার 12 সেন্টিমিটার। তারপর দেখো সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চারপাশে নিচের ন্যায় সর্বোচ্চ 6টি বৃত্ত সাজানো যাবে। আমি যদি এভাবে বৃত্ত সাজাই তাহলে আমার কয়টা বৃত্ত সাজানো 6টা। দেখো এই যে 1 2 3 4 5 6
এখানে বলেছে নিয়ে সর্বোচ্চ 6টা সাজাতে যাবে। আমি 6টা, দেখো এখানে একটা তো আছে আমার, এর পাশে আরও 6টা সাজিয়েছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। সি কেন্দ্র বিশিষ্ট 6টা, যে সি হচ্ছে আমার কেন্দ্র, বাকি হচ্ছে কি আমার 6টা আমি বৃত্ত সাজিয়েছি। তাহলে আজকে ক্লাস এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। যদি আমার ক্লাসতে কোনো তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ক্লাসে কোনো সমস্যা থেকে থাকে বা আমার কোনো অঙ্ক বোঝাতে সমস্যা থাকে তাহলে ক্ষমা করে দিও, কারণ আমি নতুন পড়াচ্ছি তো, তাই হয়তো আমার ভুল হয়ে থাকে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ, বাই।